আজকের খবর থেকে জরুরি বিষয়গুলো যা আপনার জানা দরকার তার একটা সার সংক্ষেপ দিচ্ছি। আজ ৪ অক্টোবর ২০২৫। দেখুন, বিভিন্ন পত্রিকায় এমন কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে যা আপনার অবশ্যই জানা দরকার, বিশেষ করে যদি সব খবর বিস্তারিত পড়ার সময় নাও পান। প্রথমত একটা বেশ উদ্বেগের খবর আছে আমেরিকায় পড়তে যাওয়া বাংলাদেশি ছাত্রদের নিয়ে। বণিক বার্তা জানাচ্ছে, ট্রাম্প প্রশাসনের নতুন এক আদেশে H-1B ভিসার জন্য কোম্পানিগুলোকে নাকি প্রত্যেক কর্মীর জন্য $1,00,000 ফি দিতে হতে পারে। ভাবুন একবার, পড়াশোনা শেষে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OPTর পর এই ভিসাটাই তো লাগে ওখানে স্থায়ীভাবে কাজ করতে। এত বিশাল খরচের ভয়ে কোম্পানিগুলো বাংলাদেশি গ্র্যাজুয়েটদের চাকরি দিতে বা রাখতে কিন্তু একটু ইতস্তত করতেই পারে, তাই না? ফলে অনেকের হয়তো দেশে ফেরা ছাড়া উপায় থাকবে না। দ্বিতীয়ত, দেশের ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগজনক অবস্থায় আছে। সমকাল পত্রিকা বলছে, এবছরের প্রথম ৯ মাসেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত বছরের চেয়ে ৫৩% বেড়ে গেছে, আর মৃত্যু বেড়েছে প্রায় ১৭%। ঢাকায় হাসপাতালগুলোতে চাপ যে বাড়ছে তার একটা বড় কারণ হল জেলা পর্যায়ে জটিল রোগী সামলানোর ব্যবস্থা এখনও তেমন ভালো না। বিশেষজ্ঞরা তো আশঙ্কা করছেন অক্টোবর মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই একটু গুরুতর লক্ষণ দেখলেই তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সবাই। সবশেষে দেশের শিক্ষার মান নিয়ে কিন্তু বেশ বড়সড় প্রশ্ন উঠেছে। প্রথম আলো বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৬% শিক্ষকেরই PhD বা MPhilএর মতো কোনো উচ্চতর ডিগ্রি নেই। এটা UGC ২০২৩-এর রিপোর্ট। অন্যদিকে কালের কণ্ঠ আবার বিশ্বব্যাংকের একটা রিপোর্টের কথা বলছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা ১১ বছর স্কুলে পড়ে আন্তর্জাতিক মানের হিসেবে মাত্র ৬.৫ বছরের সমান জ্ঞান অর্জন করছে। প্রায় ৪.৫ বছর পিছিয়ে থাকছে তারা। এমনকি প্রাইমারি লেভেলের অর্ধেক শিক্ষার্থী নাকি ঠিকমতো নিজের পাঠ্য বইটাও পড়তে পারে না। ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তাই না? একদিকে শিক্ষকদের যোগ্যতার অভাব, অন্যদিকে শিক্ষার্থীরাও পিছিয়ে পড়ছে। সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো হচ্ছেই। এই ছিল আজকের কিছু জরুরি খবর যা আপনার নজরে রাখা প্রয়োজন। নমস্কার, আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ ৪ অক্টোবরের বাংলাদেশি খবরের কাগজগুলোতে কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেগুলো একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, আমরা মূলত BBC নিউজ বাংলার একটা সংকলন দেখছি, যেখানে বিভিন্ন পত্রিকার মূল খবরগুলো আছে। চেষ্টা করব শুধু খবরটা নয়, এর পেছনের কারণ, প্রভাব এইগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলতে। একদম। লক্ষ্যটা হলো সাম্প্রতিক ঘটনা প্রবাহের একটা পরিষ্কার ছবি, একটু গভীর ধারণা তৈরি করা আর কি। ঠিক, তাহলে শুরু করি। প্রথম যে খবরটা বেশ আলোড়ন ফেলেছে, বিশেষ করে যারা বিদেশে পড়তে যেতে চান বা পড়ছেন। হ্যাঁ, বণিক বার্তার লিড নিউজ। আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে একটা নতুন শঙ্কার কথা বলা হচ্ছে। বলছে যে বেশিরভাগ বাংলাদেশি ছাত্রছাত্রীর হয়তো পড়া শেষে দেশে ফিরতে হতে পারে। বিষয়টা ঠিক কি? যারা F1 ভিসাতে যান তাদের নিয়মটা কি থাকে সাধারণত? দেখুন, নিয়মটা হলো F1 ভিসায় পড়াশোনা শেষ করার পর তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেটাকে বলে OPT বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, কাজ করার অনুমতি পান। সাধারণত ১ বছর, কেউ ৩ বছরও পান বিশেষ ক্ষেত্রে। আচ্ছা। কিন্তু ওই সময়ের পর যদি তারা ওখানে কাজ চালিয়ে যেতে চান, তখন তাদের কোম্পানির মাধ্যমে H-1B ভিসার জন্য আবেদন করতে হয়। আর সমস্যাটা তৈরি হয়েছে ঠিক এই জায়গাতেই। কি রকম সমস্যা? প্রেসিডেন্ট ট্রাম্পের একটা নতুন নির্বাহী আদেশ এসেছে। সেখানে বলা হচ্ছে, এখন থেকে কোনো কোম্পানি যদি H-1B ভিসার আবেদন করে, তাহলে ওই কর্মীর জন্য প্রতি বছর $1,00,000 ফি দিতে হবে। $1,00,000 প্রতি বছর? এটা তো সাংঘাতিক একটা অঙ্ক। হ্যাঁ, বিপুল পরিমাণ টাকা। তো অভিবাসন বিশেষজ্ঞরা কি বলছেন? এর ফলে বাংলাদেশি ছাত্রছাত্রীদের ওপর ঠিক কি প্রভাব পড়তে পারে? তাদের বিশ্লেষণ কিন্তু বেশ উদ্বেগের। প্রথম কথা হলো, এত বিশাল অঙ্কের ফি দিয়ে কোনো কোম্পানি, বিশেষ করে নতুন পাশ করা ছেলেমেয়েদের জন্য এই ঝুঁকিটা নিতে চাইবে? ঠিক, খরচটা তো অনেক বেশি। একদম। ফলে OPT শেষ হওয়ার পর অনেকের চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। এমনকি যারা হয়তো এখন কাজ করছেন, কোম্পানি হয়তো আর এই খরচটা বহন করতে চাইবে না। চাকরি চলে যাওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। তার দেশে ফেরা ছাড়া হয়তো আর উপায় থাকবে না অনেকের। হ্যাঁ, সেই আশঙ্কাটাই করা হচ্ছে। বাধ্য হয়ে দেশে ফিরতে হতে পারে অনেককে। এটা তো তাহলে শুধু চাকরি হারানোর বিষয় না, দেশের মেধা পাচারের যে সমস্যাটা আছে সেটাকে কি আরও উস্কে দেবে না, যারা একটা স্বপ্ন নিয়ে গিয়েছিল? অবশ্যই।
একদিকে দেশে ফেরার চাপ, অন্যদিকে যারা হয়তো মরিয়া হয়ে অন্য কোনো উপায় খুঁজবেন তাদের জন্য পথটা তো আরও কঠিন হয়ে গেল। কেউ হয়তো অন্য দেশে চেষ্টা করবে, কিন্তু আমেরিকার আকর্ষণ তো অন্যরকম। এটা কিন্তু আমাদের ব্রেন ড্রেন সমস্যাটাকে আরও জটিল করে তুলতে পারে। কোম্পানিগুলো তো চাইবেই এই বাড়তি খরচ এড়াতে। আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য এটা একটা বিরাট ধাক্কা নিঃসন্দেহে। সত্যি পরিস্থিতিরা ভাবনার। বিদেশের এই চ্যালেঞ্জের পাশাপাশি দেশের ভেতরেও তো জনস্বাস্থ্য নিয়ে একটা বড় উদ্বেগ চলছে। ডেঙ্গু পরিস্থিতি তো খুবই খারাপ দিকে গেছে, তাই না? সমকালের খবর তো তাই বলছে। হ্যাঁ, এবারের ডেঙ্গু পরিস্থিতিটা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে মনে হচ্ছে। সমকালের রিপোর্ট অনুযায়ী বছরের প্রথম ৯ মাসেই আক্রান্ত প্রায় ৪৭,৩৪২ জন। ৪৭,০০০? হ্যাঁ, আর এটা গত বছরের একই সময়ের চেয়ে ৫৩% বেশি। আরও ভয়ের কথা হল মৃত্যু হারও বেড়েছে প্রায় ১৭%, ১৬.৯৫%। আর ঢাকার হাসপাতালগুলোর অবস্থা, সেখানে তো চাপ নিশ্চয়ই অমসাম বেশি। একদম। মোট যে মৃত্যু হয়েছে তার প্রায় ৬০% ঢাকার ৬টা বড় সরকারি হাসপাতালে। এর একটা কারণ বলা হচ্ছে জেলার হাসপাতালগুলোতে জটিল রোগীর ম্যানেজমেন্টের ঘাটতি। জেলা থেকে রেফার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, গুরুতর রোগীদের অনেকেই সামলাতে না পেরে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। ফলে ঢাকার হাসপাতালগুলোর ওপর সাংঘাতিক চাপ পড়ছে। বিশেষজ্ঞরা কি বলছেন, অক্টোবর মাসটা কেমন যেতে পারে? তাদের আশঙ্কা অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এটা ডেঙ্গুর জন্য এমনিতেই একটা ঝুঁকিপূর্ণ সময়। আচ্ছা। ঢাকা মেডিকেলের পরিচালক একটা জরুরি কথা বলেছেন। অনেকেই নাকি সিরিয়াস সিমটমস, যেমন ধরুন পেটে মারাত্মক ব্যথা বা শ্বাসকষ্ট বা ধরুন রক্তক্ষরণ হচ্ছে, এগুলো নিয়েও প্রথমে তেমন গুরুত্ব দিচ্ছেন না। দেরিতে হাসপাতালে আসছেন। হ্যাঁ, যখন আসছেন তখন হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এটা মৃত্যুর ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে। কাদের জন্য ঝুঁকিটা বেশি? পরিচালক বিশেষভাবে বলেছেন বয়স্কদের কথা, যাদের আগে থেকেই অন্য রোগ আছে, কিডনি, হার্ট, ডায়াবেটিস এইসব আর কি, আর গর্ভবতী মহিলাদের কথা। এদের ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা দিলেই একদম দেরি না করে হাসপাতালে ভর্তি হতে বলা হচ্ছে। সতর্কতাটা খুব জরুরি। আচ্ছা, কোনো নির্দিষ্ট এলাকা কি বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে? হ্যাঁ, 10টা জেলাকে খুব ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা বরগুনার, তারপরই ঢাকা শহর, বরিশাল, পটুয়াখালী, এরকম আরও কয়েকটা জেলা। জনস্বাস্থ্যের এই বিশাল চ্যালেঞ্জের পাশাপাশি আমরা যদি একটু দেশের ভবিষ্যতের দিকে তাকাই, শিক্ষা খাত, সেখানে তো উদ্বেগের খবর আছে, তাই না? প্রথম আলো যেমন বলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়েই প্রশ্ন উঠছে। হ্যাঁ, এই রিপোর্টটাও বেশ কিছু সিরিয়াস বিষয় সামনে এনেছে। ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিপোর্টে নাকি দেখা গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৬% শিক্ষকেরই পিএইচডি বা এমফিল ডিগ্রি নেই। বলেন কি, অর্ধেকেরও বেশি? হ্যাঁ, মাত্র ৩৮% পিএইচডি আর ৬% এমফিল আছে, বাকিদের নেই। যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াচ্ছেন তাদের নিজেদেরই সর্বোচ্চ ডিগ্রি নেই, অর্ধেকের বেশি। এটা কিভাবে হচ্ছে, আর এর প্রভাবটা কি? দেখুন, আমাদের দেশে তো প্রভাষক পদে জয়েন করার জন্য পিএইচডি বাধ্যতামূলক না, ফলে অনেকেই মাস্টার্স করেই সরাসরি শিক্ষকতায় ঢুকে পড়ছেন। আচ্ছা। এটার প্রভাব পড়ছে দুটো জায়গায়। এক, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াতে গিয়ে অনেকেরই হয়তো বিষয়টার গভীরে যেতে একটু সমস্যা হয়, এরকম কথা শোনা যায়। শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে। 2, পিএইচডি তো মূলত গবেষণার ডিগ্রি। এই ডিগ্রি না থাকায় শিক্ষকদের মধ্যে গবেষণার আগ্রহ বা সক্ষমতা দুটোই হয়তো কম থাকছে। ফলে মৌলিক গবেষণায় আমরা পিছিয়ে পড়ছি। শিক্ষার এই চিত্রটা তো আরও হতাশাজনক হয়ে যায় যখন কালের কণ্ঠের রিপোর্টটা দেখি। বিশ্বব্যাংকের একটা প্রতিবেদনের কথা বলছে তারা। ঠিক ধরেছেন, বিশ্বব্যাংকের ওই মূল্যায়নটা কিন্তু খুবই ভাবনার। তারা বলছে বাংলাদেশের একজন ছাত্র বা ছাত্রী 11 বছর স্কুলে কাটানোর পর যে জ্ঞান অর্জন করছে আন্তর্জাতিক সেটা নাকি মাত্র 6.5 বছরের সমান। প্রায় 4.5 বছরের ঘাটতি। এটা তো বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, প্রায় 4.5 বছর পিছিয়ে। এমনকি আমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মান নাকি আন্তর্জাতিকভাবে 7ম শ্রেণীর সমান। আটকে ওঠার মতো তথ্য তো, শুধু বছরের হিসেবে নয়, মানের এই ফারাক তো সাংঘাতিক। আর কিছু বলা হয়েছে রিপোর্টে? হ্যাঁ, আরও কিছু বিষয় আছে, যেমন
প্রাইমারি স্কুলের প্রায় অর্ধেক বাচ্চা নাকি বাংলা বই ঠিকমতো পড়তেই পারে না। বলেন কি? আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা তো আমরা জানি, হয় থাকছে না, না হলে একদম নিচের দিকে। সৃজনশীলতার সূচকে আমরা তলানিতে। আর এই সবের পর ফল কি? পাশ করা ছেলেমেয়েদের 13% বেকার। মানে সংখ্যা বাড়লেও গুণগত মান নিয়ে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষার এই চ্যালেঞ্জগুলো তো রইলই, এর সাথে দেশের ভেতরের স্থিতিশীলতা নিয়েও আরেকটা উদ্বেগ, পার্বত্য চট্টগ্রামে। আর এর সাথে ভারত-বাংলাদেশ সম্পর্কও কি একটু টানাপোড়েনের মধ্যে? দেশ রূপান্তর সেরকমই ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতিটা একটু উত্তপ্ত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, খাগড়াছড়িতে সম্প্রতি যে অস্থিতিশীলতা দেখা গেছে তার পেছনে ভারতের ইন্ধন আছে। ভারত কি বলছে এর জবাবে? ভারত এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটা মিথ্যে ও ভিত্তিহীন। শুধু নাকচ করেছে নাকি অন্য কিছুও বলেছে? না, তারা উল্টো বলেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই নিজেদের এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ, আর সেই ব্যর্থতা ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আচ্ছা। ভারত আরও বলেছে, ওখানের সংখ্যালঘুদের ওপর যে সহিংসতা, বাড়ি পোড়ানো বা জমি দখলের ঘটনা ঘটছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। বাংলাদেশকে বরং নিজেদের দিকে তাকাতে বলেছে তারা, মানে আত্মানুসন্ধান করতে। এর আগে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও একটা বক্তব্য দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, 29শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা মানে লেফটেন্যান্ট জেনারেল অবশ্য জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন যে ভারত বা দেশের ভেতরের কোনো ফ্যাসিস্ট শক্তি হয়তো খাগড়াছড়িতে গোলমাল পাকানোর চেষ্টা করছে। তো এই পাল্টাপাল্টি বক্তব্যে একটা কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে। একদিকে এই ভূ রাজনৈতিক টেনশন, অন্যদিকে দেশের ভেতরে আরেকটা মারাত্মক সমস্যা, মাদক। আজকের পত্রিকার লিড নিউজ তো বলছে ইয়াবার কারবারে নাকি সবাই মিলেমিশে একাকার। পরিস্থিতি কি এতটাই খারাপ? পরিস্থিতি আসলেই খুব খারাপ। প্রশাসন যতই বলুক নজরদারি বাড়ানো হয়েছে, কাজের কাজ খুব কমই হচ্ছে মনে হয়। কক্সবাজারের অন্তত 21টা পয়েন্ট দিয়ে নাকি মিয়ানমার থেকে সমানে ইয়াবা আর ক্রিস্টাল ম্যাথ ঝুঁকছে। ক্রিস্টাল ম্যাথো? এটা তো ইয়াবার চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর মাদক। আর রিপোর্টে বলছে এই কারবারে স্থানীয় প্রভাবশালী লোকজন তো আছেই, সাথে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারাও নাকি ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের কথা যেটা, যারা এসব ধরবে, মানে পুলিশ বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু লোকের বিরুদ্ধেই নাকি জড়িত থাকার অভিযোগ উঠছে। এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিছু অসাধু সদস্যের সাথে পাচারকারীদের আতাত আছে, এরকম সিরিয়াস অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাই তো নিজে আক্ষেপ করে বলেছেন যে মাদক কর্মকর্তাদের সঙ্গে গডফাদাররা বসে চা কফি খাচ্ছে। তাহলে তো প্রতিকার হবে কিভাবে? হচ্ছেটা কি? অভিযানে দেখা যাচ্ছে শুধু ছোটখাটো বাহক ধরা পড়ছে বা অল্প মাল উদ্ধার হচ্ছে, কিন্তু যারা মূল কারবারি মানে গডফাদার, তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে। ব্যাপারটা অনেকটা রোগের চিকিৎসা না করে শুধু উপসর্গের চিকিৎসা করার মতো। একজন আত্মসমর্পণকারী গডফাদারের কথাও তো উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তার বক্তব্য কি? হ্যাঁ, 2019 সালে যারা আত্মসমর্পণ করেছিল তাদের একজন নাকি বলেছেন, আগে যা পাচার হতো এখন তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে। মিয়ানমারের সিন্ডিকেটগুলো নাকি এখন শহরের কাছাকাছি মাল পৌঁছে দিচ্ছে। বলেন কি? তার ভাষ্যমতে যদি 20টা চালান ঢোকে, ধরা পড়ে হয়তো সর্বোচ্চ একটা, আর সেটাও নাকি অনেক সময় ধরা পড়ে সিন্ডিকেটের নিজেদের ভেতরের গণ্ডগোলের কারণে, পুলিশের তৎপরতার জন্য নয়। এটা তো সাংঘাতিক কথা। এই কথারই প্রতিধ্বনি কিছুটা পাওয়া যায় জাতিসংঘের মাদক আর অপরাধ বিষয়ক সংস্থা মানে ইউএনওডিসির তথ্যে। তারা বলছে বাংলাদেশে যে পরিমাণ মাদক ঢোকে তার মাত্র 10% নাকি ধরা পড়ে। মাত্র 10%? হ্যাঁ। তার মানে বাকি 90% বাজারে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। বাকি 90% কিন্তু ছড়িয়ে পড়ছে। এটা তো হিমশৈলের চূড়া মাত্র। এই যে এতগুলো উদ্বেগের খবর, চ্যালেঞ্জের কথা, এর মধ্যে একটু স্বস্তির খবর কি নেই? খেলার মাঠ থেকে কিছু? হ্যাঁ, আছে। ক্রিকেট থেকে একটা ভালো খবর আছে। ইত্তেফাকের খবর অনুযায়ী বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতে নিয়েছে। দারুণ।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ১৪৮ রানের মতো করেছিল, বাংলাদেশ সেটা ৮ উইকেটে জিতে গেছে, তাও আবার ৫ বল বাকি থাকতেই। সিরিজ জয় নিশ্চিত, এটা অবশ্যই সবার জন্য একটা আনন্দের খবর। হ্যাঁ, এটা বেশ ভালো খবর। সামনে তো ওয়ানডে সিরিজও আছে। হ্যাঁ, ৮ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু, সেটার স্কোয়াডও ঘোষণা হয়েছে। শান্ত, নাইম শেখ, হাসান মাহমুদ, নাহিদ রানা এরা ফিরেছেন। পারভেজ ইমন বাদ পড়েছেন, তবে তানভীর ইসলাম টি-20-র মতো ওয়ানডে দলেও আছেন। আচ্ছা, খেলার মাঠের এই সাফল্যের পর আবার একটু অন্য প্রসঙ্গে ফিরি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফর নিয়েও তো বেশ সমালোচনা হচ্ছে। মানবজমিনের প্রধান শিরোনাম দেখলাম, হ্যাঁ, সমালোচনাটা হচ্ছে মূলত ওনার বিশাল সফর সঙ্গীর দল নিয়ে। গত বছর যিনি সরকার প্রধান ছিলেন, তিনি যখন জাতিসংঘে যান, তার সাথে ছিলেন ৫৭ জন। আর এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন ১০৪ জন, প্রায় দ্বিগুণ। রিপোর্টে এটাকে অনেকে রাষ্ট্রীয় পিকনিক পর্যন্ত বলছে। ১০৪ জন? এতজন কেন? সেটাই প্রশ্ন। রিপোর্টে বলা হচ্ছে, দলে প্রায় হাফ ডাজেন উপদেষ্টা থাকলেও তাদের নাকি সফরে তেমন কোনো কাজ করতে দেখা যায়নি, ফলে সরকারি টাকা অপচয়ের একটা অভিযোগ উঠেছে। এই সফরের রাজনৈতিক কোনো ফলাফল কি এসেছে? মানে দেশের ভেতরের রাজনীতিতে কোনো প্রভাব? শুরুতে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি দুই দলের নেতাদেরই প্রতিনিধি দলে রাখা হয়েছিল, একটা ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা ছিল হয়তো। কিন্তু রিপোর্ট বলছে এই সফর বিএনপি আর জামায়াতের মধ্যে যে দূরত্বটা আছে সেটা কমাতে পারেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে নাকি আরও বেড়েছে। ফলে রাজনৈতিকভাবে কতটা লাভ হলো তা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। বোঝা গেল। আমরা প্রায় আলোচনার শেষের দিকে। সবশেষ খবরটা ঢাকার একটা সংহিংসার ঘটনা নিয়ে। সংবাদপত্রিকা জানাচ্ছে, মিরপুরে বাসে আগুন দেয়া হয়েছে, গুলিও চলেছে। হ্যাঁ, ঘটনাটা শুক্রবার সকালের মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় আলিফ পরিবহনের একটা বাসে নাকি কয়েকজন লোক যাত্রী সেজে উঠেছিল। তারপর তারা প্রথমে ড্রাইভার আর হেল্পারকে মারধর করে নামিয়ে দেয়, তারপর বাসের অন্য যাত্রীদেরও নামিয়ে দেয়। শেষে বাসটায় আগুন ধরিয়ে দেয় আর যাওয়ার আগে কয়েক রাউন্ড গুলিও চালায়। বাসে আগুন, গুলি, দিনের বেলায়? কারণ কিছু জানা গেছে? পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বাসটার মালিকানা নিয়ে নাকি দুটো গ্রুপের মধ্যে গণ্ডগোল চলছিল আগে থেকেই, সেই রেষারেষি থেকেই এই হামলা হতে পারে। তবে তদন্ত চলছে, এরপরই হয়তো আসল কারণটা জানা যাবে। ধন্যবাদ আপনাকে। আজকের আলোচনায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আমেরিকার ভিসা নীতির প্রভাব থেকে শুরু করে দেশের ডেঙ্গু পরিস্থিতি, শিক্ষার মান, শিক্ষক সংকট, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, ভারত-বাংলাদেশ সম্পর্ক, ভয়াবহ মাদক পরিস্থিতি। হ্যাঁ, এর সাথে আবার ক্রিকেটের সাফল্য, প্রধান উপদেষ্টার সফর নিয়ে সমালোচনা, আবার ঢাকার রাজপথে সহিংসতা, অনেক কিছুই উঠে এলো। ঠিক, এই খবরগুলো আলাদা আলাদা মনে হলেও একটু যদি ভাবি, এগুলোর মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে, তাই না? একদম। যেমন ধরুন, শিক্ষার মানের সাথে বেকারত্বের সম্পর্ক। সেই বেকারত্ব আবার তরুণদের একটা অংশকে হয়তো মাদকের মতো সহজ কিন্তু ভয়ঙ্কর পথে টানছে। আবার ধরুন, পার্বত্য অঞ্চলের অস্থিরতা বা মাদক ব্যবসার এত বাড়বাড়ন্ত, এগুলো কি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা বা সুশাসনের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখায় না? সমস্যাগুলো আসলে একে অপরের সাথে জড়িয়ে আছে। হ্যাঁ, ওতপ্রোতভাবে জড়িত। এটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন। এই যে এতগুলো চ্যালেঞ্জ আমরা দেখছি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনীতি, সুশাসন, এগুলোর মূল কোথায়? আর একটা ক্ষেত্রের সমস্যা বা উন্নতি অন্য ক্ষেত্রগুলোকে কিভাবে প্রভাবিত করছে, এই আন্তঃসংযোগগুলো বোঝাটা খুব জরুরি মনে হয়। একদম ঠিক। এই জটিল সম্পর্কগুলো বুঝে একটা কার্যকর সমাধানের পথে এগোনোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে আমাদের আরও অনেক ভাবতে হবে।